ওকে, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখে আসছি এইগুলা, এই সূত্রটা, তাই না? যে ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ইউ প্লাস কত, ডেল্টা ডাব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তারপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ইউ প্লাস কত, পি ডেল্টা ভি, যেখানে ডেল্টা ভিটা হচ্ছে গিয়ে কি, আয়তনের পরিবর্তন। ওকে, আচ্ছা, আজকে আমরা চারটা প্রসেস নিয়ে দেখবো যে চারটা প্রক্রিয়া কি কি। প্রথম প্রক্রিয়া যেটা হচ্ছে কি, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সমচাপীয়। ঠিক আছে, সমচাপীয় প্রক্রিয়া। ওকে, সমচাপীয় প্রক্রিয়া এটা কি। নাম্বার 2 আমরা পড়বো হচ্ছে কি সম আয়তনীয় প্রক্রিয়া। ঠিক আছে, সম আয়তনীয় প্রক্রিয়া। নাম্বার 3 আমরা পড়বো হচ্ছে কি সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া। নাম্বার 4 আমরা পড়বো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, আমরা সমচাপীয় প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? সমচাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে চাপ হচ্ছে গিয়ে সমান থাকবে বা চাপের মান ফিক্সড থাকবে, অথবা বলতে পারি চাপের মান পরিবর্তনশীল হবে না, চাপের মান অপরিবর্তনশীল থাকবে। তো সমচাপীয় প্রক্রিয়া স্যার হচ্ছে এই গিয়ে, চারটা প্রক্রিয়া স্যার কিসের প্রক্রিয়া স্যার? এই চারটা হচ্ছে গিয়ে আমরা ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ার আগে আমরা যে সিস্টেম নিয়ে পড়াশোনা করেছি, আমরা সিস্টেমের ভেতরে এই চার ধরনের পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, কখনো কখনো দেখা যায় প্রেসার ফিক্স থাকে, আবার কখনো কখনো দেখা যায় আয়তন ফিক্স থাকে, আবার কখনো কখনো দেখা যায় কোন একটা সিস্টেমের তাপমাত্রা ফিক্স থাকে, আবার কখনো কখনো দেখা যায় কোন একটা সিস্টেমের শক্তি ফিক্স থাকে। তো এই কারণে এই চারটা, এই একটা সিস্টেমকে যতভাবে ব্যাখ্যা করা যায়, এই সবগুলো ব্যাখ্যাকে চারটা প্রক্রিয়ার মধ্যে ফেলা যায়। এই চারটা প্রক্রিয়া হচ্ছে একটা সিস্টেমে, এই চারটা প্রক্রিয়া সাধারণত কাজ করে থাকে, ওয়ার্ক ডান করে থাকে, অথবা চারটা প্রক্রিয়া ওই সিস্টেমের পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন ধরনের। ওকে, আচ্ছা, তো সমচাপের প্রক্রিয়াটা কি? সমচাপের প্রক্রিয়া হচ্ছে গিয়ে যেখানে প্রেসার বা পি এর মান বা চাপ হচ্ছে গিয়ে কি থাকবে, ফিক্সড থাকবে, অথবা এটাকে ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক অথবা ফিক্সড, পরিবর্তনশীল হবে না। সম আয়তনের প্রক্রিয়া হচ্ছে আয়তন ধ্রুবক থাকবে, ধ্রুবক মানে আয়তন পরিবর্তন হবে না। আর সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে গিয়ে তাপমাত্রা ধ্রুবক থাকবে, তার মানে তাপমাত্রা পরিবর্তন হবে না। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শক্তির আদান প্রদান হবে না। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শক্তির আদান প্রদান হবে না। ওকে, এই হচ্ছে কি আমাদের এই চারটা প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমচাপীয় প্রক্রিয়াটা কি। আমরা দেখতে চাই সমচাপীয় প্রক্রিয়ায় এই বিভিন্ন প্রক্রিয়ায় একটা সিস্টেম কিরকম কাজ করে, তার কাজের মানটা কোন সূত্রের উপর নির্ভর করে। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরিবর্তন, প্রথম সূত্রটা কিরকম পরিবর্তন হয় সেটা দেখতে চাই, আর দেখতে চাই হচ্ছে কি তার গ্রাফটা কিরকম হয়। প্রত্যেকটা প্রক্রিয়ায় আমরা কাজের মান হিসাব করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখবো, আর হচ্ছে কি আমরা গ্রাফ দেখবো কিরকম হয়। ঠিক আছে, তো আজকে আমাদের এই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত আমাদের ক্লাসটা থাকবে। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কি সমচাপীয় প্রক্রিয়া, আমরা কিছু ম্যাথমেটিক্সও করব। ঠিক আছে, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া কি, প্রেসারের মান কি থাকবে, ফিক্সড থাকবে। খেয়াল করে দেখো, আমরা আলোচনা শুরু করলাম, এখানে হচ্ছে কি একটা গ্যাস সিলিন্ডার আছে, এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে। ওকে, কিছু পার্টিকেল গুলা এখানে ঘোরাফেরা করতেছে খুব সুন্দর মতো। তুমি যদি এখন এই সিস্টেমে হিট দাও, তাহলে কি হবে, এই পার্টিকেল গুলা কি ছোটাছুটি বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে গেলে কি হবে, সংঘর্ষ বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে গেলে এই পাত্রের দেয়ালে ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, আর ধাক্কার পরিমাণ বেড়ে গেলে প্রেসারও কি অটোমেটিক বেড়ে যাবে। তাহলে বলো তো, হিট দিলে কি আমাদের প্রেসার বেড়ে যাচ্ছে না, তাপ শক্তি প্রোভাইড করলে বেড়ে যাচ্ছে, তাই তো? এখন এই চাপ বেড়ে যাচ্ছে, তাপ শক্তি প্রদান করার কারণে এই সিস্টেমের অভ্যন্তরীণ গ্যাসগুলা কর্তৃক বা সিস্টেমের ভিতরে পার্টিকেল গুলার চাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, চাপের পরিমাণ, মনে করো আমি 100 জুল তাপ দিয়ে এই সিস্টেমের ভিতরে 100 জুল তাপ দিয়ে এটাকে থামিয়ে রাখলাম। ওকে, আর আমি হিট দিচ্ছি না, 100 জুল দেওয়ার পর আমি হিট আর প্রোভাইড করলাম না। তাহলে 100 জুল তাপ সরবরাহ করা হলে কি হবে, এই পার্টিকেল গুলোর ভিতরে কি চাপের পরিমাণ বেড়ে যাবে। তখন কি করবে, এই পার্টিকেল গুলা এই সিলিন্ডারকে ধাক্কা দিবে উপরের দিকে, কারণ চাপের পরিমাণ বেড়ে যাবে। চাপের পরিমাণ ধাক্কা দিয়ে কতক্ষণ ধাক্কা দিবে, যতক্ষণ না পর্যন্ত একটু আগে তার ধাক্কা
চাপ যেরকম ছিল ওই রকম যাতে না আসে। মনে করো আমি হিট দেওয়ার আগে, ওকে, মনে করো ডেল্টা কিউ দেওয়ার আগে ডেল্টা, এভাবে লিখি আমি, যে ডেল্টা কিউ এর আগে মনে করো প্রেসার ছিল 100 প্যাসকেল। ঠিক আছে, আমি মনে করো ডেল্টা কিউ এর পরে, মানে ডেল্টা কিউ আমি যখন দেই নাই, হিট তাপ শক্তি যখন প্রোভাইড করি নাই, তখন হচ্ছে গিয়ে মনে করো প্রেসারের মান হচ্ছে গিয়ে কত, 100। তাহলে আমি ডেল্টা কিউ এর কি করলাম, তাপ শক্তি দিয়েছি, তাহলে প্রেসার কত হয়ে গেল, মনে করো 200 হয়ে গেল। তাহলে কি করবে, কি চাপের পরিমাণ বেড়ে গেলে এই ঢাকনাটা এখান থেকে এখানে সরে আসলে কি হবে, আবার আয়তন বেড়ে গেছে। আর বয়েলের সূত্রে আমরা কি পড়েছি, আয়তন বেড়ে গেলে কি চাপ, আগের চাপ কমে যাবে। কতক্ষণ পর্যন্ত এই আয়তন বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত প্রেসারের মান 100-তে না আসে, ততক্ষণ পর্যন্ত এই ঢাকনাটা উপরের দিকে উঠতেই থাকবে। বুঝতে পেরেছো? উঠতে থাকবে। কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে, যতক্ষণ না পর্যন্ত একটু আগে যার প্রেসার ছিল 100 আছে, সেই 100-তে যতক্ষণ না পর্যন্ত ব্যাক করবে, ততক্ষণ পর্যন্ত এই ঢাকনাটা উপরের দিকে উঠতে থাকবে। এবং যখন 100 হয়ে যাবে তখন এটা হচ্ছে কি ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো কি, সমচাপীয় প্রক্রিয়া বলে থাকি। ওকে, অথবা এরকম হইতে পারে, আচ্ছা এরকম না, যাই হোক, তো আমরা লিখতে পারবো। তো সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কৃতকাজটা, সেটা কি হবে, পি ইন্টু কত, ডেল্টা ভি, এটা যা আছে তাই হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখতে কি রকম হবে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখতে কি রকম হবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ইউ প্লাস কত লিখবো, ডেল্টা ডাব্লিউ। তাহলে এখানে লিখবো ডেল্টা কিউ, এখানে লিখবো ডেল্টা ইউ, আর এখানে কত লিখবো, পি ডেল্টা ভি। এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণটা, এরকম দাঁড়াবে। আর আমাদের কৃত কাজের মানটা এক্স্যাক্টলি এইরকম আসবে। বুঝা গেছে? কোনো কনফিউশন? ওকে, যদি না থাকে তাহলে আমাদের এরকম হয়ে স্যার গেল। স্যার সমচাপীয় প্রক্রিয়াটা স্যার আবার একটু বলেন স্যার, আমার একটু প্রবলেম হয়েছিল। সমচাপীয় প্রক্রিয়া কি, আমরা যখন হিট এনার্জি দেই একটা সিস্টেমে, তখন কি হবে, এই পার্টিকেল গুলো প্রেসার বেড়ে যাবে, তাই না, সংঘর্ষ বেড়ে যাবে। তাহলে প্রেসার যদি বেড়ে যায়, সমচাপীয় প্রক্রিয়া হচ্ছে প্রেসারটাকে কন্ট্রোল করতে হবে, আগে যেরকম ছিল ওই রকম আনতে হবে। তাহলে অণুগুলো কি করবে, ঢাকনাটাকে ধাক্কা দিয়ে আবার আগের অবস্থানে নিয়ে চলে যাবে। আগের অবস্থানে নিয়ে চলে গেলে কি হবে, প্রেসারটা আবার আগের মতো কমে গিয়ে পূর্বের প্রেসার যেরকম ছিল ওই রকম অর্জন করবে। ওকে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা তো দেখে আসি কৃত কাজ মানে প্রেসার ইন্টু ডেল্টা ভি। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখতে ঠিক এক্স্যাক্টলি এরকম আছে, এরকমই দাঁড়াবে। ঠিক আছে, পরিবর্তন আর হবে না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যা আছে তাই হবে। আচ্ছা, এখন শুধু আমাদের কি লাগবে, আয়তনের পরিবর্তন লাগবে, আমরা আমাদের বাকি কাজ করতে পারবো। যেমন ধরো একটা ম্যাথ যদি আমরা যদি একটা ম্যাথ করি, যে বললাম যে 100 জুল, কোশ্চেনটা হচ্ছে এরকম যে 100 জুল তাপ শক্তি সরবরাহ করায় 100 প্যাসকেল চাপের, ঠিক আছে, 100 প্যাসকেল চাপের কিছু গ্যাসের আয়তনের পরিবর্তন মনে করো 0.2 মিটার কিউব হয়। ঠিক আছে, 0.2 মিটার কিউব হয়। কৃত কাজ কত, আমরা কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কৃত কাজ কত এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এটা তোমাদেরকে আমরা কোয়েশ্চেন করলাম। কোয়েশ্চেনটা কি হয়েছে, যেটা হচ্ছে 100 জুল তাপ শক্তি সরবরাহ করায় 100 প্যাসকেল চাপের কিছু গ্যাসের আয়তনের পরিবর্তন হয়েছে 0.2 মিটার কিউব। কৃত কাজ কত হয়েছে, কৃত কাজ কোথায় পাবো, এই যে আমাদের কৃত কাজের জন্য সমীকরণ। তাহলে কৃত কাজ কত লিখবো বলো দেখি, ডেল্টা ডাব্লিউ সমান সমান কত লিখবো, প্রেসার ইন্টু ডেল্টা ভি। প্রেসারের মান কত, 100। আর ডেল্টা ভি এর পরিচয় কি, ডেল্টা ভি এর পরিচয় হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে বলো তো এখানে আয়তনের পরিবর্তন কত হয়েছে, বলতে পারবা, আয়তনের পরিবর্তন কত হয়েছে, 0.2। বুঝতে পেরেছো, 0.2 হয়েছে। তাহলে 0.2 যদি 2 হয়ে থাকে,
তাহলে আয়তনের পরিমাণ 0.2 হলে আমরা এখানে নিতে পারবো 20 জুল। তাহলে কৃত কাজ কত হয়েছে? 20 জুল। এখন আমাদেরকে বলেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সূত্র আমরা কি লিখবো? আমরা আমাদের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখবো, ডেল্টা কিউ ইকুয়াল টু কত? ডেল্টা ইউ প্লাস কত? ডেল্টা ডাব্লিউ। আচ্ছা, এখন আমি কি লিখবো? ডেল্টা ইউ সমান সমান কত লিখবো? ডেল্টা কিউ মাইনাস কত? ডেল্টা ডাব্লিউ। এখন বলো তো কোশ্চেনে তাপ শক্তি কত সরবরাহ করা হয়েছে? 100 জুল। এই 100 জুল কার মান? এটা ডেল্টা কিউ এর মান নাকি অন্য কিছুর মান? এই 100 জুল হচ্ছে তাপ শক্তি সরবরাহ করছে, এটা হচ্ছে ডেল্টা কিউ এর মান। এখন যেহেতু তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, তাহলে এটা ডেল্টা কিউ এর মান কি হবে? পজিটিভ হবে না নাকি নেগেটিভ হবে? বলতে পারবা? যেহেতু তাপ শক্তি পজিটিভ। সরবরাহ করা হয়েছে, তাহলে ডেল্টা কিউ এর মান কি হবে? পজিটিভ হবে। এখন বলো দেখি যে আয়তন, এখানে লিখেছে আয়তনের পরিবর্তন হয়েছে 0.2 মিটার কিউব। তোমার কাছে কি মনে হয় এখানে কি আয়তনের পরিবর্তন যে হয়েছে, এখানে কি আয়তন কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? এই কথা কিন্তু কোশ্চেনে বলে দেয় নাই, তোমাকে নিজে থেকে এটাকে বুঝে নিতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখন বলো এখানে কোশ্চেন, স্যার বৃদ্ধি পেয়েছে। এখানে তুমি বলছো বৃদ্ধি পেয়েছে, কারণটা বলো কেন বৃদ্ধি পেয়েছে? তুমি কিভাবে বুঝলা এখানে আয়তন বৃদ্ধি পেয়েছে? স্যার এই যে তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ওই যে অণুগুলার মধ্যবর্তী দূরত্ব বাড়বে, সেই কারণে হচ্ছে আয়তন একটু বৃদ্ধি পেয়েছে। অণুগুলো দূরত্ব না, তাদের সংঘর্ষ পরিমাণ বাড়বে, প্রেসার বাড়বে, প্রেসারটাকে মিনিমাইজ করার জন্য এটাকে ধাক্কা দিয়ে আয়তন বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে কাজ কে করতেছে? সিস্টেম কাজ করতেছে নাকি পরিবেশ কাজ করছে? স্যার পরিবেশ। পরিবেশ। বাইরে থেকে কাজ হচ্ছে না ভিতর থেকে কাজ হচ্ছে? সিস্টেম কাজ স্যার করতেছে স্যার। সিস্টেম। সিস্টেম কাজ করবে, পরিবেশ তো বাইরের বাইরের কিছু। এখানে এই ঢাকনাটাকে নিচে থেকে উপরে কে নিয়ে গেছে? পার্টিকেল গুলো নিয়ে গেছে। পার্টিকেল গুলো কোথায় ছিল? পরিবেশে ছিল। তাহলে কাজ কে করেছে? পরিবেশ কাজ করেছে। তাহলে পরিবেশ কাজ করলে কাজের মান কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? স্যার ঋণাত্মক। ধনাত্মক হবে। সিস্টেম কাজ করলে কাজ পজিটিভ হবে, পরিবেশ কাজ করলে কাজ নেগেটিভ হবে। বুঝা গেছে? এটা তো একটা চার্ট দিয়েছিলাম, পড়ো নাই তাহলে? তাহলে আমাদের ডেল্টা কিউ এর মান আমরা এখানে ধরে নিব, এখানে লিখবো, দেয়া আছে ডেল্টা কিউ হচ্ছে গিয়ে কত? 100 জুল। আর কৃত কাজ আমরা কত পেয়েছি? 20 জুল। এখানে লিখবো কৃত কাজ, আমরা হচ্ছে এখানে কত লিখবো? 20 জুল লিখবো, কারণ আমরা আমাদের কমন সেন্স দিয়ে বুঝলাম এখানে কৃত কাজটা কি আসবে? পজিটিভ আসবে। তাহলে এখন তুমি মান লিখে দাও, 100 বিয়োগ 20 সমান সমান কত হবে? 80 জুল। এই 80 জুল কিসের এনার্জি? অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি কি পরিবর্তন হয়েছে। এখন অভ্যন্তরীণ শক্তির মান কি পজিটিভ আসছে না? পজিটিভ এ আসার পর আমরা কি বুঝতে পারছি? অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কি বেড়ে গেছে না কমে গেছে? বলো তো, অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কি বেড়ে গেছে না কমে গেছে? কি বুঝলাম? বৃদ্ধি। এখানে পজিটিভ যেহেতু এসছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির মান বৃদ্ধি পেয়েছে। এই কোশ্চেনটা কোন একটা বোর্ড, ঢাকা বোর্ডে কোন একবার আসছিল। এটা হচ্ছে গ নাম্বারের জন্য আসছে এটা, আর এটা ঘ নাম্বারের জন্য আসছে। ঘ নাম্বারে আসার পর বলেছে যে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ নির্ণয় করো এবং ব্যাখ্যা করো যে এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে মেনে চলে কিনা। ঠিক আছে, এরকম আসছে। তুমি লিখবা, ক্যালকুলেশন করে দেখবা যে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ 80 জুল আসছে, এবং সেটা কি তুমি লিখবা গাণিতিক ভাবে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে। আর তুমি যেটা বুঝো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাপ শক্তি সরবরাহ করা হলে অভ্যন্তরীণ শক্তি এখানে বেড়েছে না বাড়বে না কমবে, এটাও তোমার কি এক্সপ্লেন করতে হবে। যে এখানে তুমি বলবা যে তুমি তাপ শক্তি সরবরাহ করেছি, অণুগুলার সংঘর্ষ পরিমাণ বা গতিশক্তি বেড়ে যাবে। অণুগুলা হচ্ছে কি 20 জুল কাজ করার কারণে কি বাকি তাপ শক্তির বাকি অংশ দিয়ে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এবং গাণিতিক ভাবে আমরা দেখেছি অভ্যন্তরীণ শক্তির মান বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। বুঝা গেছে? এভাবে এক্সপ্লেন করলে তুমি 4 মার্ক পেয়ে যাবা। ঠিক এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই ঢাকা বোর্ডে বা কোন একটা বোর্ডে আসছে, শুধু ডাটাগুলো একটু চেঞ্জ করা আছে। ঠিক আছে, তো সমচাপীয় প্রক্রিয়ায় আমাদের কিন্তু ম্যাথগুলা এরকমই আসবে আশা করি। এবং এখানে তুমি যেহেতু দেখেছো যে এখানে চাপের পরিবর্তন হয়নি, একটাই প্রেসার বলে দেওয়া আছে,
তাহলে কোশ্চেন দেখে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে একটা কি প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। ওকে, আশা করি ম্যাথটা বুঝেছো। এবার আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করি, সমচাপীয় প্রক্রিয়া গ্রাফগুলা কি রকম হবে, ঠিক আছে? কিভাবে আসবে গ্রাফ থেকে, আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমরা এক্সপ্লেন করছি। সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমরা একটা ওয়াই অক্ষ ড্র করব, একটা হচ্ছে এক্স অক্ষ নিব। এক্স অক্ষে আমি আয়তন নিলাম, ওয়াই অক্ষে আমি প্রেসার নিলাম। এটা হচ্ছে আয়তন, যেহেতু এখানে বলছে সমচাপীয় প্রক্রিয়া তাহলে গ্রাফটা হচ্ছে কি এক্স্যাক্টলি এরকম আসবে। দেখো, আয়তন যতই ডান দিকে বেড়ে যাচ্ছে চাপের পরিমাণ কি একই রকমই আছে, চাপের মান বেড়েও যাচ্ছে না কমেও যাচ্ছে না। এটা হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা পাবো। এখন মনে করো এখানে প্রেসারের মান হচ্ছে গিয়ে সাপোজ 20 প্যাসকেল, ঠিক আছে? আমরা পিটাকে প্যাসকেলে প্রকাশ করছি, আর আয়তনকে মনে করো মিটার কিউবে প্রকাশ করছি। প্রেসারের মান কত? 20 প্যাসকেল বা 20 প্যাসকেল। আমাদের এখানে কয়েকটা মান দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে মনে করো 2, এটা মনে করো 4, এটা মনে করো দেওয়া আছে 6। এখানে 2 বরাবর যে বিন্দুটা এটা হচ্ছে এ বিন্দু, 4 বরাবর যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের জন্য বি বিন্দু, এবং 6 বরাবর যে বিন্দুটা এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সি বিন্দু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা গ্রাফ তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এ থেকে বিতে কৃত কাজ কিভাবে হিসাব করবা, কৃত কাজ কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। কিভাবে করবা এ থেকে বিতে কৃত কাজ কিভাবে করব আমরা? কৃত কাজের স্যার সূত্র পি হচ্ছে গিয়ে ইনটু ডেল ভি। ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু কত, পি ইনটু কত, ডেল্টা ভি। পি এর মান কত? পি এর মান এখানে কি স্যার চেঞ্জ 20 হবে? বেসিক্যালি। চেঞ্জ হবে না, না এখানে স্যার, পি এর মান হচ্ছে 20। আর এ থেকে বিতে আয়তনের পরিবর্তন কত হয়েছে? এ থেকে বিতে, এ তে আয়তন ছিল 2, 2। বিতে আয়তন হচ্ছে 4, তাহলে 2 থেকে 4 এ বৃদ্ধি পেয়েছে। আয়তনের কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ডেল্টা ভি কে আমরা লিখবো এখানে 4 বিয়োগ 2। তাহলে আমাদের এখানে যেটা অ্যান্সার এটাই লিখবো আমরা 40 জুল। মনে থাকবে কিভাবে কাজ করতে হবে? ওকে, অথবা আমরা আরেকভাবে কাজ করতে পারি, ঠিক আছে? এই ম্যাথটা আরেকভাবে করতে পারি। কিভাবে করবা? তুমি যখন বলবে এ থেকে বি তে কৃত কাজ, তুমি এ থেকে একটা লম্ব অঙ্কন করবা, বি থেকে আরেকটা লম্ব অঙ্কন করবা, তাহলে তুমি কি পাবা? এখানে একটা ক্ষেত্রফল পাবা। এই ক্ষেত্রফল হিসাব করবা। দেখো তো, আমি যদি এই ক্ষেত্রফল হিসেব করি, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। দৈর্ঘ্য কত বলো তো? ডায়াগ্রাম থেকে কি দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য কত? স্যার এটা 20। 20। তুমি লিখবা ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে লিখবা দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ কত? 2। এই দেখো 20 দ্বিগুণে 40, এটাও কি 40 চলে আসছে। এই ক্ষেত্রফল আমাদেরকে কি, তাহলে এই ক্ষেত্রফল আমাদেরকে কি নির্দেশ করাচ্ছে? ক্ষেত্রফলটা আমাদেরকে কি নির্দেশ করাচ্ছে? কৃত কাজ। কাজ। ঠিক আছে, কৃত কাজ আমাদেরকে বোঝাচ্ছে। তো পি বনাম ভি লেখচিত্র থেকে আমি যে ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলটা আমাদেরকে কি নির্দেশ করবে? কাজ নির্দেশ করবে। কাজ। ঠিক আছে, কাজ নির্দেশ করবে। ওকে, সো আশা করি আমরা সমচাপের প্রক্রিয়া যদি ক্যালকুলেশন আসে তোমরা পারবা। এমসিকিউ তে এই ধরনের ম্যাথ আসতে পারে, একটা ডায়াগ্রাম দিয়ে দিয়ে দুইটা ম্যাথ দিয়ে দিবে, তখন আমরা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝা গেছে? আচ্ছা, ধরে নাও ক্ষেত্রফলটা এরকম যদি আসে, মানে পি বনাম ভি এর লেখচিত্র যদি এরকম আসে, ধরো এটা পি, এটা ভি, এটা ভি, এটা হচ্ছে পি। মনে করো এরকমই আসলো, সাপোজ এরকমই আসলো একটা, যদি এরকম আসবে না, মনে করো এরকম আসলো, তোমাকে বললো এখানে এ বিন্দু, এটা হচ্ছে গিয়ে কি বিন্দু? বি বিন্দু। তোমাকে বললো যে এ থেকে বি তে কৃত কাজ কত, তুমি কি করবে? এ থেকে লম্ব অঙ্কন করাই আছে, বি থেকে একটা লম্ব অঙ্কন করবা। তখন দেখবা মনে করো এখানে একটা বিন্দুকে ছেদ করেছে। এইখান থেকে মনে করো ভি অক্ষকে, এটা ভি অক্ষকে মনে করো 5 বিন্দুকে ছেদ করেছে। কত বিন্দুকে? 5 বিন্দুকে ছেদ করেছে। আর এ বরাবর, এই যে এ বিন্দু, এটা এ বিন্দু বরাবর মান হচ্ছে গিয়ে পি এর মান হচ্ছে গিয়ে মনে করো 20, এবং বি বরাবর মান হচ্ছে গিয়ে মনে করো 40। বি বরাবর মান কত? 40। এখন যদি তোমাকে বলে যে এইখানে এ থেকে বি তে কৃত কাজ কত, কি করবা বলো তো? এখানে যে ক্ষেত্রফল দেখতে স্যার পাচ্ছ, মানে স্যার পুরো আরেকটা স্যার, ওই যে 40 থেকে 20 এর মাঝখানে একটা দাগ টাইন না হচ্ছে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, বর্গ বা আয়ত হবে
হুম, আর হচ্ছে উপরের ত্রিভুজটা বিয়োগ করে দিব, এটা বিয়োগ একটা করে সিস্টেম। দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি আর বলছো স্যার এমনি ট্রাপিজিয়ামও হতে পারে, এটা নিচের ট্রাপিজিয়ামও যে হয়। অংশটা হ্যাঁ, আছে। আমরা যে ট্রাপিজিয়াম এটা দেখতে কি রকম হয়, একটা ট্রাপিজিয়াম হয়। তুমি যদি মনে করো ট্রাপিজিয়ামটা ভুলে যাও, তাহলে কি করবা, এখান থেকে একটা লম্ব অঙ্কন করবে, এটাকে বলে দিবা সি বিন্দু, এটা তো আগে থেকে ও বিন্দু আছে, এই বিন্দুটাকে বলবা ডি বিন্দু। তাহলে এখানে ক্ষেত্রফল কয়টা ক্ষেত্রফল হয়ে গেল, দুইটা। কয়টা, ত্রিভুজ প্লাস কি চতুর্ভুজ হয়ে গেল না, এই ত্রিভুজ আর কি এখানে চতুর্ভুজ। উপরের ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, হাফ ইন্টু হাফ ইনটু ভূমি ইন্টু কি উচ্চতা। আর নিচের ক্ষেত্রফলের সূত্র কি হবে, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ। এখন বলো এই ভূমির মান কত, এই ত্রিভুজের ভূমির মান কত, স্যার 5। 5, কারণ এখান ভূমিটা হচ্ছে এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু হচ্ছে 5, তুমি লিখবা 5। এই ত্রিভুজের উচ্চতা কত, উচ্চতা হচ্ছে সি থেকে স্যার বি 20। পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা, সি এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 40, তাহলে সি থেকে বি এর দূরত্ব হচ্ছে কত 40, তাহলে তুমি উচ্চতা লিখবা কত 40 লিখবা গুণ। এবার হচ্ছে ক্ষেত্রফল স্যার পরেরটায়, 20 না সি থেকে বিয়োগ সরি করতে? 20। এবার আসো নিচের ক্ষেত্রফল, এখানে তোমার দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 5, তাহলে এখানে লিখবা 20 গুণ 5, তাহলে এইটা যেটা আসবে এটাই তোমার জন্য কৃতকাজ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো গ্রাফ থেকে আমরা কি করতে পারি, ক্ষেত্রফল হিসাব করতে পারি, এবং ওই ক্ষেত্রফলটা আমাকে কি প্রকাশ করবে, কি নির্দেশ করবে, কাজের মান হিসেব করবে বা কাজের মান নির্দেশ করবে। ঠিক আছে, এগুলো যাতে মনে থাকে, ভুল করবা না, কারণ এগুলা নর্মাল ম্যাথমেটিক্স। ঠিক আছে, জাস্ট জিওমেট্রি থেকে জ্যামিতি থেকে এরকম আসছে। এবার আমাদের 1 নাম্বারটা আলোচনা হয়ে গেল, এবার আমরা আসি সম আয়তনীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা লিখতেছি সম আয়তনীয় প্রক্রিয়া। ঠিক আছে, সম আয়তনীয় প্রক্রিয়া কি হবে, আয়তন কি থাকবে, অপরিবর্তনশীল থাকবে। আয়তন যদি অপরিবর্তনশীল থাকে তাহলে ডেল্টা ভি এর মান কত হবে, বিজয় বলো দেখি। 0। 0 হবে, কারণ ডেল্টা ভি আমাদেরকে কি বোঝায়, ডেল্টা ভি আমাদেরকে বোঝায় আয়তনের আয়তনের পরিবর্তন। পরিবর্তন। তাহলে যেহেতু বলেছে সম আয়তনের প্রক্রিয়া, তাহলে আয়তনের পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমাদের বলো তো কৃত কাজ কত হবে, পি ইন্টু ডেল্টা ভি। 0। 0 হবে, কেন, কারণ বি এর মান 0 আসে, ডেল্টা বি এর মান। তাহলে কি বুঝলা, সম আয়তনীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে, 0 হবে। 0। ঠিক আছে, তো তোমার একটা ধরো একটা ম্যাথমেটিক্স অ্যারেঞ্জ করে দিল, অনেক কথাবার্তা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এটার মান এটার মান এটার মান সেটার মান, অনেক কিছু মান দিয়েছে, কিন্তু কোশ্চেনের উপরে একটা কথা বলে দিল যে সম আয়তনীয় প্রক্রিয়া। তখন তুমি এই কথাটা যখনই পাবা তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আয়তনের পরিবর্তন হয় নাই, তার মানে কৃত কাজ কত হবে, 0 হয়। তো ম্যাথমেটিক্সটা না করেও কিন্তু আমরা সমাধান করতে পারবো, বুঝা গেছে। তো এগুলা এমসিকিউ তে আমাদেরকে জিজ্ঞেস করবে যে নিচের কোন প্রক্রিয়া, যে ডেল্টা ডাব্লিউ সমান সমান 0 হয় নিচের কোন প্রক্রিয়াটির জন্য, এই চারটা দিয়ে দিবে, তখন আমরা মার্ক করব, এমসিকিউ আসে এগুলা। অথবা বলে দিবে যে সম আয়তনের প্রক্রিয়া নিচের কোনটি 0, ডেল্টা ডাব্লিউ, ডেল্টা ইউ, ডেল্টা পি, ডেল্টা কিউ, এগুলা বলে দিবে। ঠিক আছে, এমসিকিউ যাতে পারো সেটা কিন্তু আমরা আশা করি পারবো, বা এমসিকিউ থেকে আসলে আমরা আশা করি পারবো। ওকে, এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখে ফেলি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস কত, ডেল্টা ডাব্লিউ। তাহলে লিখে ফেলো, ডেল্টা কিউ এর বদলে ডেল্টা কিউ হবে, ডেল্টা ডাব্লিউ এর বদলে 0 হবে, আর এখানে ডেল্টা ইউ হবে। তাহলে সুতরাং ডেল্টা কিউ সমান সমান কত হবে, ডেল্টা ইউ হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলতো, এখান থেকে এই লাইনটা থেকে একটা ইনফরমেশন আমাদেরকে বোঝায়। সেই ইনফরমেশনটা কি, যে আমি একটা সিস্টেমে যদি সম আয়তনীয় প্রক্রিয়ায় তাপ শক্তি প্রদান করি, তাহলে সেই সমস্ত তাপ শক্তি কি করবে, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। ঠিক আছে, কারণ এখানে তো ডেল্টা ডাব্লিউ 0 হয়ে যায়, বুঝা গেছে। তাহলে কি বুঝলাম, সম আয়তনীয় প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তি কোথায় চলে যায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে চলে যায়, বুঝা গেছে। আচ্ছা, যেমন কি কি রকম হয় ঘটনাটা, এই হচ্ছে গিয়ে আমাদের একটা পিস্টন আছে, এই হচ্ছে গিয়ে ঢাকনা আছে, আমরা হচ্ছে গিয়ে কি তাহলে করলাম, স্যার সম আয়তনীয় প্রক্রিয়ায় পিস্টনটা ফিক্সড।
পিস্টনটা ফিক্সড, এক্স্যাক্টলি। আমরা কি করলাম, এখানে হিট দিচ্ছি, হিট দিলে পার্টিকেল গুলা কি হবে, চাপের পরিমাণ বাড়বে, সংঘর্ষ বাড়বে। কিন্তু এই ঢাকনাটা কি উপরে উঠবে? উপরে ওঠার অ্যালো আছে? বলো, অনুমতি আছে উপরে ওঠার? অনুমতি নাই। কেন? কারণ এখানে বলে দিয়েছে সমআয়তনের প্রক্রিয়া। তার মানে এই ঢাকনাটাকে উপরে উঠানো যাবে না, যতই ভিতরে কারসাজি হয়ে যাক না কেন, কি এই পিছনটাকে উপরে উঠানো যাবে না, নিচেও নামানো যাবে না। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের সমআয়তনের প্রক্রিয়ার কিছু কাজটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। তো গ্রাফটা কিরকম হবে বলো তো, গ্রাফটা কিরকম হবে? এটা আয়তন, এটা হচ্ছে প্রেসার। গ্রাফটা হবে এই যে এরকম, ওয়াই অক্ষের সমান্তরাল। কারণ তুমি ডানেও যাবা, ডানে গেলে ভি এর মান কমবে, বামে গেলে ভি এর মান বাড়বে, কিন্তু এই মানটা ফিক্সড। প্রেসারের মান বাড়তেছে কিন্তু তোমার কি আয়তনের মান বাড়বে না। ঠিক আছে, এটাই ঘটনা ঘটবে। এটা হচ্ছে সমআয়তনের প্রক্রিয়া গ্রাফ। সমআয়তন প্রক্রিয়াটা এইটুকুই, এখানে আমি আর কিছু বলতে পারবো না, বা আর কিছু জানার ইনফরমেশন নাই এখানে। ওকে, কোনো কোয়েশ্চেন আছে এখানে? কারো কোনো কনফিউশন? ওকে, আশা করছি নাই। তো সমআয়তনের প্রক্রিয়া আমরা যদি এখানে যেহেতু আমাকে যদি বলে, যদি তোমাকে এখানে মার্ক করে দিল এ বিন্দু, এখানে মার্ক করে দিল বি বিন্দু, এখানে মার্ক করে দিল সি বিন্দু, তোমাকে যদি বলা হয় ওয়ার্ক ক্যালকুলেশন করো এ থেকে সি তে, তুমি কত পাবা এই গ্রাফ থেকে? এ থেকে সি তে কৃত কাজ কত হবে? কিছু হবে? কৃতকাজ তো জিরোই কৃত সবসময়। কাজ জিরোই হবে। তো এ থেকে সি হোক আর এ বি সি হয়ে জেড পর্যন্ত আসুক, কৃত কাজ কোনো কিছুই হবে না। ওকে, তো সমআয়তন প্রক্রিয়াটা আমরা খুব সুন্দর মতো ব্যাখ্যা করতে পারলাম। এই গ্রাফগুলো কিন্তু এক্সামে স্যার আসে। একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। যখন স্যার একটা বম বা এরকম টাইপের কিছু ব্লাস্ট হয় ওইখানে কি কোনো কৃতকাজ হয়? কৃতকাজ বোমের কথা বাদ দাও, তুমি মনে করো কি হয় যে একটা বেলুনের ভেতর, বেলুন বাদ দাও, বেলুন তো হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল। যেমন ধরো আমাদের মাঝে মাঝে তোমরা টেলিভিশন বা পত্রিকাতে নিউজ পাবা যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এরকম আহত হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটে থাকে? গ্যাস সিলিন্ডারের ভিতরে কি থাকে, মিথেন গ্যাস থাকে। তো দেখা যায় কখনো কখনো ওই মিথেন গ্যাস সিলিন্ডারের ভিতরে যখন ওই গ্যাসগুলো যখন অতিরিক্ত পরিমাণে এনার্জেটিক হয়ে যায়, অনেক বেশি পরিমাণে তার শক্তি বৃদ্ধি পেয়ে যায়, তখন ওই গ্যাস সিলিন্ডার গুলা কি করে ছোটাছুটি করতে থাকে, তার প্রেসারের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তো প্রেসার যদি অনেক বেশি বেড়ে যায়, কিন্তু গ্যাস সিলিন্ডারের যে ম্যাটেরিয়াল, এটা তো তোমার যেমন বেলুনকে বাতাস দিলে সেটা আস্তে আস্তে বড় হয়, কিন্তু গ্যাস সিলিন্ডার তো পুরোটা আয়রনের তৈরি, লোহা দিয়ে তৈরি। তো ওইখানে যদি অণুগুলোর মধ্যে যদি সংঘর্ষ পরিমাণ বাড়ে, তাহলে কিন্তু ওই গ্যাস সিলিন্ডার কি হবে না, প্রসারিত হওয়ার কোনো চান্স নাই। তখন কি হয়, ওই যখন একসময় বাড়তে 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 যখন টলারেবল পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে ওই গ্যাস সিলিন্ডার কি হয়, বিস্ফোরণ হতে বাধ্য হয়। বুঝতে পারছো? তো এরকম। আর বোমার বেলায় যেটা হয় সেটা হচ্ছে, বোমার বেলায় যেটা, বোমার ভিতরে তো সলিড ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে? ওইটা তো তোমার হচ্ছে সলিড থেকে তো লিকুইড হওয়ার কোনো চান্স নাই, বা ওখানে কোনো ফাঁকা স্থান নাই যে ওটা সুন্দর মতো আবার বড় হবে। ওটা জাস্ট এক্সপ্লোড হয় এনার্জি। তোমার যখন আগুন ধরাই বা বোমার ভিতরে যখন আগুন বা ম্যাটেরিয়াল গুলা আমরা ইউজ করি, তখন হচ্ছে গিয়ে আগুন গুলা আমাদের ওই ম্যাটেরিয়াল গুলাকে একটা এনার্জেটিক পর্যায়ে নিয়ে চলে গিয়ে কেমিক্যাল স্টেটের মাধ্যমে এনার্জি, হাই এনার্জি স্টেটে চলে গিয়ে তখন সেটা বিস্ফোরণে রূপান্তরিত হয়। ঠিক আছে? না স্যার, কোশ্চেনটা ছিল যে স্যার এই ক্ষেত্রে কি কোনো কাজ হয় না? কারণ এই ধরনের যেমন একটা সিলিন্ডার বিস্ফোরণে এটা স্যার টোটালি স্যার এটা সম আয়তনীয় প্রক্রিয়ায় থাকে একটা সিলিন্ডার। এখন সিলিন্ডার যখন ব্লাস্ট হয় এই ক্ষেত্রে কি কোনো কাজ হয় না স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কাজ বলতে আমরা যেটা বুঝবো, কাজ তো হয় না, কারণ এখানে তো তোমার সিলিন্ডারে এমন না যে পিস্টন ওঠানামা করতেছে। ঠিক আছে, এখানে জাস্ট কি আমাদের এক্সপ্লোড হয়ে যায়, ইন্টারনাল এনার্জি গুলো গ্যাসে বৃদ্ধি পেয়ে যায়, কোনো কাজ হচ্ছে না এখানে। ওকে, তবে এখানে আমাদের কাজ ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, কতটুকু কাজ করে ওই পার্টিকেল গুলো, অ্যাকচুয়ালি কতটুকু বেসিক্যালি তারা কাজ করে। কাজ করে মানে হচ্ছে ওর পার্টিকেল গুলো যখন বিস্ফোরণ হয়ে এক স্থান থেকে আরেক স্থানে মিশে যাবে, তখন সেক্ষেত্রে আমার কাজ কিরকম হবে। এখন কথা হচ্ছে বিস্ফোরণ নাও হইতে পারে। ঠিক আছে, ধরো তোমার হুট করে মানে আয়তন তো তোমার বেসিক্যালি যদি আয়তন চেঞ্জ না হয়, কোনোভাবে যদি চেঞ্জ না হয়, বিস্ফোরণ হলে তো তোমার আয়তনের চেঞ্জ হচ্ছে, কারণ ওই গ্যাসগুলা মনে করো সিলিন্ডারের ভেতরে ছিল, তোমার যখন বিস্ফোরণ হবে ওই গ্যাসগুলো তো তোমার পরিবেশের সাথে মিশে যাচ্ছে, তো গ্যাসের কি আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে না?
বুঝতে পারছো? যেমন তুমি একটা বেলুনের কথাই চিন্তা করো, বেলুন তুমি ফুলাইছো, বেলুনের সাইজ একটা আছে, তুমি যখন বেলুনটা যখন ব্রাস্ট হয়ে যাবে, ফুটে যাবে, তখন বেলুনের ভেতরে যে গ্যাস গুলো ছিল এটা কি তোমার রুমে ছড়ায় যাবে, তাহলে তখন গ্যাসের আয়তন কি তোমার রুমের আয়তন হিসেবে তোমার বিবেচিত হবে। তো এখানে তো আয়তনের পরিবর্তন হয়েছে, তো আয়তনের পরিবর্তন যেহেতু হয়েছে অবশ্যই কাজ এখানে হবে। কতক্ষণ পর্যন্ত এরকম হবে? যতক্ষণ না পর্যন্ত আয়তনের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ হিসেব করতে পারবো না, বা কাজের মান আমরা পাবো না, বা কাজ আমাদের হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তো সম আয়তনীয় প্রক্রিয়া আমরা গ্রাফও দেখলাম, ইকুয়েশনও দেখলাম কিরকম হবে। আশা করি তোমরা ম্যাথ করতে পারবে। ওকে, এবার আসো আমাদের যেটা পড়বো আমরা সেটা হচ্ছে কি সমউষ্ণ প্রক্রিয়া নাম্বার 3। সমউষ্ণ প্রক্রিয়া, এই ঘটনাটা কি? সমউষ্ণ মানে কি? উষ্ণতা মানে তাপমাত্রা। একটা সিস্টেমে যদি তাপমাত্রা বৃদ্ধি না পায় তাহলে ওই ধরনের প্রক্রিয়াগুলোকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। ওকে, যেমন কি হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের জন্য একটা সিলিন্ডার, এটা হচ্ছে গিয়ে তার পিস্টন, তুমি এনিহাও একটা থার্মোমিটার ইনসাইডে প্রবেশ করাইলা, ঠিক আছে, একটা থার্মোমিটার ভিতরে প্রবেশ করাইলা। ওকে, আচ্ছা, থার্মোমিটারটা হচ্ছে কি এমন ভাবে প্রবেশ করা আছে যে এখানে কোনো গ্যাপ নাই, এপাশে কোনো গ্যাপ নাই, যাতে গ্যাসগুলো বের হয়ে যেতে না পারে। এখন থার্মোমিটারে তুমি রিডিং দেখছো, রিডিং হচ্ছে কি তোমার 20°C। মনে করো থার্মোমিটার তাপ দেওয়ার আগে তার থার্মোমিটারের রিডিং ছিল 20°C। তাহলে তুমি যদি হিট প্রোভাইড করো, এই পার্টিকেল গুলার মধ্যে কি তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? ভিতরে থার্মোমিটার রিডিং কি বেশি দেখাবে না একটু বেশি দেখাবে? বেশি দেখানোর কথা। বেশি দেখানোর কথা, অবশ্যই সে কি করবে, বেশি দেখাবে। এখন যাতে বেশি না দেখায় তাহলে কি করতে হবে, এই অণুগুলা আয়তন বাড়িয়ে দিতে হবে। পার্টিকেল গুলার তাপমাত্রা কমাইতে হবে। তাপমাত্রা তখনই করবে, খেয়াল করে দেখো, আমাদের এই যে আমাদের যে আমি যখন একটা হাতের সাথে যখন আরেকটা হাতের সংঘর্ষ করাবো তখন দেখবো একটা হিট প্রডিউস হয়, রাইট? আমার যদি সংঘর্ষ পরিমাণ বাড়তে থাকে তাহলে হিট প্রডিউসের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি যদি কোনোভাবে সংঘর্ষটাকে কন্ট্রোল করতে পারি, সংঘর্ষ আগে যেরকম ছিল ওই রকমই করতে পারি, তাহলে কিন্তু হাতের তাপমাত্রা, বাইরের যে সারফেসের তাপমাত্রা সেটা কিন্তু বাড়তেছে না। কিন্তু এখানে হিট প্রোভাইড করার কারণে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে যাচ্ছে, এই কারণে তাপমাত্রাও কি বেড়ে যাবে। তো এনিহাও আমি যদি কোনোভাবে এই ঢাকনাটাকে এইখান থেকে এইখানে নিয়ে এসে 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 যায় তাহলে কি হবে, অণুগুলোর সংঘর্ষ কি আগের অবস্থায় ফিরে যাবে। তখন কি সংঘর্ষ যত কম হবে তাপমাত্রাও তোমার সমানভাবে থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে, যেটা তুমি বললা বা একজন বললো তোমাদের মধ্যে, যে সিলিন্ডার ঢাকনা সরে যাবে, উপরে উঠে শুরু করবে, কারণ উপরে উঠতে শুরু করলে তাপ সংঘর্ষ পরিমাণ কমে যাবে, আস্তে আস্তে তাপমাত্রাও কি আগের অবস্থানে থাকার চেষ্টা করবে। এবং সে কতক্ষণ পর্যন্ত মনে করো উপরে উঠবে, যতক্ষণ না পর্যন্ত তার তাপমাত্রা 20-এ আবার ব্যাক করবে। ওকে, তো এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় কি সমউষ্ণ প্রক্রিয়া। তো সমউষ্ণ প্রক্রিয়া তুমি বুঝতে পারলা এইটুকু, যে তাপমাত্রা যদি কন্ট্রোলে থাকে, তাপমাত্রা যদি বৃদ্ধি না পায় বা হ্রাস না পায়, তাহলে অণুগুলার সংঘর্ষ পরিমাণও কি বৃদ্ধি পাবে না, সংঘর্ষ পরিমাণও একই থাকবে, ঘর্ষণও একই থাকবে। তাহলে কি হবে, তার ইন্টারনাল যে এনার্জি সেটা কি অভ্যন্তরীণ শক্তি কি হবে না, পরিবর্তন হবে না। তো সমউষ্ণ প্রক্রিয়ার জন্য তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 0, সাথে সাথে কি হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে, 0 হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখে ফেলি তাহলে কি হবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে এখানে কি হবে, ডেল্টা কিউ তো ডেল্টা কিউ এর বদলে রইলো, এখানে ইন্টারনাল এনার্জি 0 হয়ে যাবে, আর ডেল্টা ডাব্লিউ এর বদলে কি হবে, পি ইন্টু ডেল্টা ভি। খেয়াল করে দেখো, এখানে যদি অণুগুলা যদি তাপমাত্রাও আগের অবস্থানে চলে যায়, প্রেসারটাও যেহেতু সংঘর্ষ বেড়ে গেলে প্রেসারও বেড়ে যায়, তাহলে প্রেসারটাও কি থাকবে, এখানে স্যাচুরেশনে থাকবে। তো এখানে ডেল্টা ডাব্লিউটা কি হবে, ডেল্টা কিউটা কি হবে, এই ডেল্টা ডাব্লিউ সমান হবে। ঠিক আছে, মানে কৃত কাজ। আমি যদি আরেকভাবে এইভাবে বলি, যেমন ডেল্টা ইউ এর বদলে 0 বসালাম, শেষ পর্যন্ত আমি ডেল্টা কিউ এর বদলে মনে করো ডেল্টা ডাব্লিউ বসালাম, তাহলে এই লাইন থেকে আমরা স্পেসিফিকলি সুন্দর মতো বলতে পারবো যে সমউষ্ণ প্রক্রিয়ায়
আমি যে পরিমাণে তাপ শক্তি বৃদ্ধি করছি কোন একটা সিস্টেমের, সম্পূর্ণ তাপ শক্তি দিয়ে সিস্টেমটা কি করছে, কাজ করে ফেলছে, তার নিজের কোনো ইন্টারনাল শক্তি কি করে নেই, বৃদ্ধি করে নেই, পুরোটা দিয়ে সে সরবরাহকৃত তাপ শক্তি পুরোটাই কি তার কৃতকাজে ব্যয় করেছে। ওকে, এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার একটা ইনফরমেশন। ওকে, এটাই আমাদেরকে বোঝায়। তা সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি রকম গ্রাফ পেয়ে থাকি সেটা একটু এই পাশে ড্র করি। স্যার সমুষ্ণ প্রক্রিয়া তো স্যার দেখা যাচ্ছে যে স্যার অনেকটা সমচাপীয় প্রক্রিয়ার মতোই। সমচাপীয় প্রক্রিয়ায় তোমার তাপমাত্রা চেঞ্জ হবে, ঠিক আছে, তাপমাত্রা তোমার চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে, সেটা আমাদের সমচাপীয় প্রক্রিয়া তোমার যেটা হয় তাপমাত্রা পরিবর্তন হয়, এই তাপমাত্রা পরিবর্তন হয় বলেই ইন্টারনাল এনার্জি থাকে, ঠিক আছে। এখানে তো ইন্টারনাল এনার্জি তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পায় সেই কারণে তোমার ইন্টারনাল এনার্জি তোমার একটা পার্টে ভাগ হয়ে গেছে। আর সমচাপের প্রক্রিয়া তো ইন্টারনাল এনার্জি তো শূন্য হয় না, চাপটাকে কন্ট্রোল রাখে, তাপমাত্রা বেড়ে গিয়ে তার কি হয়, ইন্টারনাল এনার্জি বাড়ায় দিচ্ছে। কিন্তু সমউষ্ণ প্রক্রিয়া কি, চাপ তোমার সেম আছে, চাপ যাই থাকুক না কেন বা চাপের পরিবর্তন যাই থাকুক না কেন, আমাদের হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, কি ইন্টারনাল এনার্জি শূন্য হয়ে যাবে। আর সমউষ্ণ প্রক্রিয়া আমরা কিন্তু এখানে যেটা বলা আছে শুধুমাত্র টেম্পারেচার কি থাকবে, ধ্রুবক থাকবে, আর বাকিগুলা কিন্তু তোমার পরিবর্তনশীল হবে। এই কারণে আমরা পিটাকে কি আমরা এখানে পিডিভি লিখতে পারবো না, কারণ পিডিভি লিখলে বা পি ডেল্টা ভি লিখলে আমাদের কি প্রেসার কি করা হবে, কনস্ট্যান্ট ধরা হবে, কিন্তু সেটা আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা তখন এইরকম হয়ে যাবে। এটা কমপ্লিটলি একটা বয়েলস লকে ফলো করবে, আদর্শ গ্যাসে যেমন বয়েলের সূত্র পড়েছি সেটা বয়েলস লকে ফলো করবে, এরকম হবে। মানে পিও পরিবর্তন হবে, ভিও পরিবর্তন হবে, দুইটা একসাথে পরিবর্তন হবে। এমন না যে তাপমাত্রা বাড়ছে বা তাপমাত্রাকে কন্ট্রোল রাখার জন্য প্রেশারটাকে কন্ট্রোল থাকতে হবে, ব্যাপারটা এরকম না। প্রেশার যদি কন্ট্রোল থাকে তাহলে তো আমরা সমচাপীয় রেখার মধ্যে স্ট্রেট লাইন পেয়ে যেতাম, বুঝছো। এখানে হচ্ছে একটা বয়েলস লর জন্য আমরা এরকম একটা কার্ভ সমীকরণ পাবো। ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে একটা আয়তন বৃদ্ধি হওয়ার কারণে এ থেকে বি তে একটা গ্রাফ চলে গেল, মানে এ থেকে বি তে আমাদের কৃতকাজকে বের করতে বললো। ওকে, আমাদেরকে বললো যে এ থেকে বি তে কৃতকাজ কত, ফ্রম কৃতকাজ ফাইন্ড আউট করতে হবে কোথায়, এই গ্রাফটা স্যার কার্ভ হইলো কেন স্যার, এটা স্ট্রেট লাইন হইলো না কেন স্যার? স্ট্রেট লাইন কেন হলো না, কেন, দেখো স্ট্রেট লাইন হয় নাই কেন, কারণ বয়েলের সূত্রে কি পড়া আছে, স্ট্রেট লাইন কেন হয় না সেটা বলি। আমাদের এই হচ্ছে গিয়ে সিলিন্ডার, সিলিন্ডারটা আগে এখানে ছিল, এখান থেকে এইখানে গেছে, তাহলে এখান থেকে এখানে গেলে বলো আয়তন কি বাড়বে না কমবে, এক নাম্বার থেকে 2 নম্বরে গেলে আয়তন কি বাড়বে না কমবে, পারবে। বাড়বে। আর প্রেসার, প্রেশার কি হবে, প্রেসার কি বাড়বে না কমবে, প্রেশার তো কমবে, স্যার কমবে। প্রেসার কমবে। তাহলে প্রেসার আর আয়তন একে অপরে কিরকম সম্পর্কে সম্পর্কিত, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক হলে কিরকম হবে, পি প্রপোর্শনালস টু 1/v। আর সকল ব্যস্তানুপাতিকের জন্য ইকুয়েশন গুলো হয় একটা কার্ভ, এটা আমরা অলরেডি অনেকবারই দেখেছি, এই পর্যন্ত ভেক্টর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বারবার দেখেছি যে যখনই হচ্ছে গিয়ে এই এখানে দেখো বয়েলের সূত্রে আমি কি লিখেছিলাম, p ইকুয়ালস টু k ডিভাইডেড বাই v, তার মানে p এর পাওয়ার কত 1, k v এর পাওয়ার কত -1।